বিশ্বকাপের সেমিফাইনাল শুরু আজ রাত থেকে। ফ্রান্স ভার্সেস স্পেন, কিলিয়ান এমবাপে ভার্সেস লামিন ইয়ামাল। এই ম্যাচের অনেক সংজ্ঞা, অনেক হেডলাইন আপনি দিতে পারেন, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই ম্যাচ পুরো ফুটবল বিশ্বকে এমন একটা রোমাঞ্চকর ম্যাচ উপহার দিতে যাচ্ছে, সেটা হয়তো লোকে মনে রাখবে চিরকাল। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যানে। আমাদের সঙ্গে আছেন নিশাত আহমেদ, এক্স জার্নালিস্ট, ফুটবল কন্টেন্ট ক্রিয়েটর। নিশাত ভাই, আপনাকে ওয়েলকাম করছি। ফ্রান্স এবং স্পেন, ডালাস স্টেডিয়ামে খেলা শুরু রাত 1টা বাজে। মানে দ্য স্টেজ ইজ সেট। সেমিফাইনালের একেবারে পুরো আমেজ আমরা পেয়ে গেছি। অফ কোর্স দিস ইজ আ ব্লকবাস্টার গেম। ব্লকবাস্টার গেম আমরা বলছি, এন্ড টু এন্ড ব্যাটল কি আমরা দেখব কিনা ইনশাআল্লাহ, এবং অফ কোর্স এই জিনিসটা আমরা দেখতে চাই, বাট because of the quality that these two teams possess, আমরা যে এই জিনিসটাকে বলছি, এভাবে হেডলাইন দেওয়ার চেষ্টা করছি, দ্যাট ইট ইজ কিলিয়ান এমবাপ্পে ভার্সেস লামিন ইয়ামাল। এটা বললে আসলে দুই দলেরই আরো 10 জনের উপরে কিন্তু একটু মনে হয় ইনজাস্টিস করা হয়, বিকজ অন্যান্য যারা আছে তারাও কিন্তু গ্রেট প্লেয়ার্স, গ্রেট পারফর্মার্স আমরা কিন্তু দেখে এসেছি, এবং প্রত্যেকটা খেলোয়াড়েরই কিন্তু এই ম্যাচের ভাগ্য রচনা করার সেই সামর্থ্যটা কিন্তু রয়েছে। আমরা লাস্ট 5 কম্পিটিটিভ মিটিংসের রেজাল্টগুলো মানে আমাদের সবারই জানা। আপনি নেশনস লিগের ওই সেমিফাইনালের কথা হিসাব করুন 2025-এর 5-4 গোলের ওই থ্রিলার, মানে 9 গোলের থ্রিলার, যেখানে লামিন ইয়ামাল ছিল সেটা। ও মাই গড, লামিন ইয়ামালের জোড়া গোল। এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপে দেখা হয়েছিল দুই দলের 2024-এ লামিন ইয়ামালের, সেখানেও একটা গোল ছিল। হোয়াট আ ওয়ান্ডার স্ট্রাইক। দুটোই স্পেন জিতেছিল। মানে লাস্ট 5 কম্পিটিটিভ মিটিংসের হিসেব করলে স্পেন খানিকটা এগিয়ে, কিন্তু ওভারঅল হেড টু হেড হিসেব বলছে ফ্রান্স অনেকটা এগিয়ে। এই রিসেন্ট মিটিংগুলোর একটা প্রতিশোধের ভাবনা কি থাকবে প্লেয়ারদের মাঝে? অবশ্যই, সেটা তো অফকোর্স থাকবেন। স্পেশালি আমরা যে জিনিসটা দেখেছিলাম, স্পেন যখন সেমিফাইনালে উঠলো, তাদের যে মেইন খেলোয়াড় লামিন ইয়ামাল, তিনি কিন্তু একটা হুঙ্কার দিয়েই এসেছেন যে আমরা জানি ফ্রান্সকে কিভাবে কিন্তু হারানো সম্ভব। সো সেই জিনিসটা থাকবেই, সেই ব্যাটলটা কিন্তু থাকবেই। অ্যান্ড ফ্রান্স ভার্সেস স্পেন অফকোর্স একটা হিস্টোরিক্যাল ব্যাটল। এই জিনিসটা আমরা এর আগেও কিন্তু দেখে এসেছি, স্পেশালি 2006 বিশ্বকাপের দিকেও যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু এই দুটো দল খেলেছিল, এবং জিদানের অসাধারণ একটা নৈপুণ্যের কারণেই কিন্তু তারা ম্যাচটা জিতেছিল। সো এই ম্যাচটার অনেক হিস্ট্রি আছে, অনেক জিনিসপত্র আছে ডিসকাস করার মতো, এবং এক্সপেক্ট করছি এই ম্যাচটা এদের এই স্টোরিড রাইভ্যালরির আরেকটা কিন্তু অধ্যায় কিন্তু হতে যাচ্ছে। এক্স্যাক্টলি। আপনি ওই 2006 বিশ্বকাপের কথা বলছিলেন, যে একটা মাত্র বারই ওই দুই দল বিশ্বকাপে দেখা হয়েছিল, এবার সেই নিয়ে দ্বিতীয়বার। আমরা যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী রিফাত মাসুদকে যুক্ত করতে চাই। রিফাত মাসুদ, এই লামিন ইয়ামাল আর কিলিয়ান এমবাপে ব্যাটেলের কথা তো আমরা বলছি, এই ব্যাটেল কি 90 মিনিটে শেষ করা সম্ভব হবে কি? এমন একটা ম্যাচ, এমন একটা সমীকরণ, কিলিয়ান এমবাপে আর লামিন ইয়ামাল তো আছেনই, কিন্তু আমার তো মনে হয় যে বেস্ট ডিফেন্স ভার্সেস বেস্ট অ্যাটাক, এবং দুজন কোচ যাদের দলের ওপরে পুরো দখল আছে, যারা দলকে যেভাবে খেলাতে চান দলও সেভাবে ডেলিভার করে, এবং দলও ওই কোচকে প্রচণ্ড পরিমাণে ভরসা করে। এই রকম ম্যাচের ব্যবধান শেষমেশ আমি জানি না কোথায় গিয়ে গড়া হয়, তবে আমার মনে হয় এই ম্যাচটা শেষ পর্যন্ত টাই ব্রেকারে যাওয়া উচিত। এটা আপনার কাছে উদ্ভট শোনাতে পারে, কিন্তু এইটা আসলে মানে 90 মিনিটস ইজ অনেক কম সময়, বা অ্যাটলিস্ট যদি 120 মিনিট, আমি তো দেখতে পাচ্ছি যে এটা 120 মিনিট পর্যন্ত যাচ্ছে, এবং সেখানে গিয়ে কোনো একটা উইনার, আমি যদিও আমার প্রেডিকশনে বলেছি আমি ফ্রান্সকে উইনার হিসেবে দেখছি, এখন সেটা যদি রেগুলেশন টাইমে না হয় তাহলে সেটা শেষ পর্যন্ত টাই ব্রেকারে গিয়ে হয়তো হতে পারে। এখন স্পেনের জন্য এই ম্যাচের যে চ্যালেঞ্জ, যদি আমি অল্প কথায় বলার চেষ্টা করি, স্পেনের জন্য আমার কাছে মনে হয় যে মিডফিল্ডের কম্বিনেশনটা ঠিক করা তাদের জন্য একটা চ্যালেঞ্জ। মানে রদ্রির সঙ্গে ফাবিয়ান রুইজ, ইজ দ্যাট দ্য মানে বেস্ট কম্বিনেশন যেটা আপনি ফ্রান্সের মিডফিল্ডের সঙ্গে মোকাবেলা করতে পারেন? আর ফ্রান্সের অরেলিয়ান শোমেনি আমার ধারণা খেলবেন। সেই ক্ষেত্রে মিডফিল্ডের তারতম্য যদি আপনি করেন, সেই মিডফিল্ডটা হয়তো স্পেনেরটা বেশ খানিকটা একটু এগিয়ে থাকবে, যেহেতু তারা বল পজিশন রেখে খেলতে পারে বা খেলার ওই ধরনের ধ্যান ধারণা তাদের ভিতরে আছে। কিন্তু ফ্রান্সের সুবিধা হচ্ছে ফ্রান্স জানে কি করে তাদের ম্যাচটা বের করে আনতে হয়। সেটার জন্য কিলিয়ান এমবাপে আছেন, উসমান দেমবেলে আছেন, মিকেল ওলিজে আছেন, অথবা দুয়ে হতে পারেন, অথবা বারকোলা হতে পারেন, মানে প্লেন্টি অফ অপশনস। কিন্তু এতগুলো অপশন আসলে স্পেনের সেই তুলনায় কম। লামিন ইয়ামাল, মিকেল মেরিনো বা নতুন একজনকে দরকার হবে। সেই ম্যাচ যেখানে স্পেনের আমার কাছে মনে হয় নতুন একটা নায়ক তৈরি দরকার হবে, এবং সেই নায়ক লামিন ইয়ামাল হতে পারেন। জন্মদিনের পরের দিন খেলতে নামবেন। কোচ বলছেন যে এখনও পর্যন্ত একটা বিগ পারফরমেন্স বাকি
আছে লামিন ইয়ামালের কাছ থেকে। হতে পারে লামিন ইয়ামাল সেই ব্যক্তি। লামিন ইয়ামাল কোন জায়গায় গিয়ে আসলে পিক করবেন সেটা হচ্ছে এই বিশ্বকাপের সেমিফাইনাল কিনা, এটা হচ্ছে দেখার বিষয়। আর ফ্রান্সের দিক থেকে যেটা বললাম যে ফ্রান্সের যদি দুশ্চিন্তা করেন সেন্টার ব্যাক ডুও মানে সালিবা আর উপামেকানো এই জায়গা থেকে, বা যদি সেখানে কোনাতে হন, মানে এই জায়গাতে হয়তো গিয়ে একটা তারতম্য হইতে পারে এবং এইটা একটা বিপদের কারণ হতে পারে। এই ছাড়া আমি আসলে ফ্রান্সের দিক থেকে তেমন দুশ্চিন্তার কারণ অল্পই মানে দেখতে পাচ্ছি কাগজে কলমে। যদিও স্পেনের সঙ্গে স্পেন আর দ্য ফেভারিটস, কিন্তু আমার ধারণা ফ্রান্স হতে উঠে যাবে। অনেক ধন্যবাদ রিফাত মাসুদ আপনাকে। এই বিশ্বকাপে যে দুই দলের জার্নি সোফার, এই ডেটাগুলো আমাদেরকে অনেকগুলো তথ্য বলছে যে অ্যাভারেজ পজেশন, বলের পজেশন স্পেনের খুব স্বাভাবিকভাবেই থাকবে বেশি, 66%, মানে এই ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি বল পজিশন তাদের। ফাইনাল থার্ডে পাস তারা 1000-এর উপরে দিয়েছে একমাত্র দল হিসেবে। হাই টার্নওভার্সের কথা বলুন, প্রেসড সিকোয়েন্সেসের কথা বলুন, সব দিকে ফ্রান্সের থেকে খানিকটা হলেও এজ স্পেনের দিকে। শুধুমাত্র গোল ওই সংখ্যাটা ফ্রান্সের বেশি। At the end of the day, goal matters. বিশ্বকাপ তো গোলেরই খেলা, ফুটবল তো গোলেরই খেলা। গোল যত কম দেবেন আপনার ম্যাচ জেতার সম্ভাবনা তত কমবে, গোল যত আপনি বেশি দেবেন এটা সবাই জানে, নতুন করে কিছু কিন্তু বলার নেই। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা যে জিনিসটা দেখলাম যে পাসিং সিকোয়েন্স অ্যান্ড এভারেজ পজেশন অ্যান্ড এই যে আর পজিশনের দিক থেকে যদি আমরা আর কি চিন্তা করি, স্পেনের মিডফিল্ড নিয়ে মানে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই। স্পেশালি আমার কাছে তো মনে হচ্ছে ফাবিয়ান রুইজের অসাধারণ ওই পারফরমেন্সটাই কিন্তু কোচের মাথায় একটু চিন্তার ভাঁজ কিন্তু বাড়িয়েও দিতে পারে। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে আই উইল থিঙ্ক পেদ্রি হ্যাজ টু স্টার্ট দিস গেম, বিকজ পেদ্রি, রদ্রি, সামনে ওলমো, অ্যালেক্স বায়ানা মানে খুব সম্ভবত আজকে খেলবেন না। যদি খেলেন তাহলে ওই মানে মাঝ মাঠের শক্তি, সেই পাসিং সিকোয়েন্স আমরা বলি, সেই আর কি পজিশন গেম আমরা বলি, সব কিছুর দিক থেকে কিন্তু স্পেন এগিয়ে থাকবে। এবং এই দিকটাতেই ফ্রান্সের মিডফিল্ড, সেখানে সুয়ামেনি খেলবেন নাকি মানু কোনে খেলবেন, আর ওদিকে তো আদ্রিয়া রাবিও তো মাস্ট থাকছেনই। সো দুজন যে মিডফিল্ডার আছেন তারা স্পেনের ওই মিডফিল্ডকে কিভাবে সামলাতে পারবেন, এটা থাকবে সবচেয়ে একটা বড় প্রশ্ন। এই যে স্ট্যাটগুলো আমরা দেখছি পুরো বিশ্বকাপে, এই দুই হট ফেভারিটের যত স্ট্যাটস, অ্যাভারেজ পজেশন, হাই টার্নওভার্স, প্রেসড সিকোয়েন্সেস, গোল, এক্সপেক্টেড গোলস, টাচেস ইন অপোজিশন বক্সেস, মানে সব জায়গায় স্পেন একটু এদিকে এগিয়ে। কিন্তু গোলস আর অ্যাসিস্টের কথা যখন আসে, 16টা গোল স্পেন এই বিশ্বকাপে দিয়েছে, 12টা অ্যাসিস্ট, সবগুলোই ওই দুয়ে, দেমবেলে, ওলিজে, এমবাপে, বারকোলা, মানে এই ফ্রন্ট ফোর আর একজন যে বেঞ্চ থেকে চেঞ্জ হয় তাদের কাছ থেকে আপনি দেখেছেন। মানে এই ফ্রান্সের ফ্লুইডিটি, অ্যাটাক, আক্রমণ থামানো বেশ কঠিন। অন্যদিকে স্পেনের ডিফেন্সিভ রেকর্ডটা সব থেকে ভালো এই বিশ্বকাপে, সব থেকে কম এক্সজি তারা ফেস করেছে, সব থেকে কম শট অন টার্গেট তারা ফেস করেছে, সব থেকে কম গোল তারা খেয়েছে। এদিক থেকে চিন্তা করলে বেস্ট ডিফেন্স মনে হয়। হ্যাঁ, সেটা তো অফকোর্স বলা যেতেই পারে। স্পেনের ডিফেন্স নিয়ে কিন্তু এই বিশ্বকাপে সেরকম আলোচনা হচ্ছে না, আলোচনা করা কিন্তু করা দরকার। আমরা 2024 ইউরোতেও কিন্তু যে জিনিসটা দেখেছিলাম, এবারও একই জিনিস কিন্তু দেখছি যে তারা আস্তে আস্তে স্টেডিলি ইমপ্রুভ করছে ইন টার্মস অফ দেয়ার ডিফেন্স। এর আগে কি হয় যে স্পেনের পায়ে যখন বল থাকে, যখন তারা আক্রমণে যায়, তখন কিন্তু তাদের একটা স্পেশাল একটা রেস্ট ডিফেন্স কিন্তু থাকে, যে আমাদের পেছনে এক্স্যাক্টলি মানে কয়জন খেলোয়াড় থাকবে সেটা কিন্তু একটা একদম স্ট্রিক্ট থাকে। আমরা কিন্তু ওইটা কিন্তু দেখছি যে 2024 ইউরোতে আমরা যেই প্যাটার্নের ওই রেস্ট ডিফেন্সটা দেখেছিলাম, এখনও কিন্তু একই প্যাটার্নেরই দেখছি। এবং সেই প্যাটার্নে পেদ্রি বলেন বা রদ্রি বলেন, ওই দিক থেকে আপনার লাপোর্তে বলেন বা কুবার্সি বলেন, সবাই কিন্তু ওই ট্যাকটিক্সে ব্লেন্ডেড, খুবই ভালোভাবেই ব্লেন্ডেড। এবং এই জিনিসটা কিন্তু ফ্রান্সের এই হাইলি ফাংশনাল যে অ্যাটাকটা রয়েছে, সেই অ্যাটাককে একটা অনেক বড় চ্যালেঞ্জ দিতে পারে বলে আমার কাছে মনে হয়। এই সাথে বিশ্বকাপের সব খেলা টি স্পোর্টস দেখাচ্ছে। মাইরবি অ্যাপ মাত্র 18 টাকায় বিশ্বকাপ দেখার সুযোগ করে দিয়েছে। এই ম্যাচটাও সেটা দেখা সম্ভব, সারা বিশ্বকাপে দেখছি আমরা। প্রতি 3 দিন বা 7 দিনের প্যাক কিনেও দেখা সম্ভব। মাইরবি অ্যাপ গ্রেট অ্যাপ। আমরা একটু আইডেন্টিটির আলাপ আলোচনায় যাই। স্পেন তাদের আইডেন্টিটিটা খুব পরিষ্কার, তারা বল পায়ে রেখে খেলতে পছন্দ করে, ওপোনেন্টকে বল দিতেই চায় না। টেক দ্য বল, পাস দ্য বল। ইয়েস, মানে বল যদি তারা লুজও করে, খুব তাড়াতাড়ি কাউন্টার প্রেস করে ওখানেই বলটা খুব তাড়াতাড়ি জিতে নেবার চেষ্টা থাকে। ওইদিকে ফ্রান্স মনে হচ্ছে দিদিয়ের দেশর ফ্রান্স বা কিলিয়ান এমবাপেদের ফ্রান্স, তারা গেম বাই গেম তাদের স্ট্র্যাটেজি বা নিজেদের অপারেট করে। ধরেন এই ম্যাচে যদি পজিশন স্পেনের বেশি থাকে, আমার মনে হয় না যে মানে ফ্রান্স খুব একটা মানে পজিশনটা নিতে চাইবে, বরং তারা তাদের ট্রানজিশন, যেই ফাস্ট ব্রেকে তাদের
পেস, তাদের যেই ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স, সেগুলো কাজে লাগাতে চাইবে। অফকোর্স সেটা তো চাইবে। অ্যান্ড আমার কাছে মনে হয় ফ্রান্স এটা তারা কিন্তু নিজেরাও জানে যে তাদের পায়ে যে খুব বেশি সময় ধরে বল যে থাকবে না, দে নো দ্যাট অ্যাজ ওয়েল, যে আমরা এমনও হতে পারে যে 60 থেকে 70% অফ দ্য বল থাকবে স্পেনের পায়ে, আমরা খুব বেশি সময় ধরে কিন্তু পাবো না। 70 একটু বেশি বলে ফেলেছেন। আমি একটু বললাম বিকজ এটা কিন্তু মানে কোনো একটা দল যদি করতে পারে সেটা কিন্তু স্পেনের পক্ষে করা সম্ভব। Okay. আমি কিন্তু বলছি না যে তারা করতে পারবে, বাট তাদের পক্ষে সম্ভব। সো এমনটা যদি হয়, ফ্রান্স নো দ্যাট অ্যাজ ওয়েল, এবং সেই হিসাবেই তারা কিন্তু তাদের আক্রমণের ওই ট্যাকটিক্সটা কিন্তু গোছাবে। অ্যান্ড আমি খুবই ভালো মতো এক্সপেক্ট করছি যে এই ম্যাচে কিলিয়ান এমবাপ্পের পেস অ্যান্ড অফকোর্স ব্র্যাডলি বারকোলা ক্যান বি অ্যান এক্স ফ্যাক্টর হিয়ার। আমরা কিন্তু গত ম্যাচেও দেখেছিলাম যে দেজিরে দুয়ের সাথে এমবাপ্পে এবং ওলিসের যে একটা দুর্দান্ত কম্বিনেশন হচ্ছে, সেই কম্বিনেশনটা আজকে কিন্তু আমরা নাও দেখতে পারি, বিকজ কোচ দিদিয়ের দেশও আই গেস হি নোজ দ্যাট এই ম্যাচটাতে তাদের দলকে একটু ট্রানজিশনাল বেসড ফুটবল খেলতে হবে। অ্যান্ড তারা যদি একটু ডিরেক্ট ভার্টিক্যাল ওই ধরনের ওই গেমের দিকে যদি যায়, তাহলে কিন্তু ব্র্যাডলি বারকোলা ক্যান বি অ্যান ইনভ্যালুয়েবল অপশন ইন দ্যার অ্যাটাক। দিদিয়ের দেশও জানেন এবং তিনি ওই কথাগুলোই বলছেন প্রেস কনফারেন্সে। স্পেন হ্যাভ গ্রেট কোয়ালিটি অন দ্য বল, উই হ্যাভ দ্য অ্যাবিলিটিস টু অ্যাটাক কুইকলি অন দ্য কাউন্টার, টু কিপ পজিশন আওয়ারসেলস অ্যান্ড টু ডিফেন্ড ওয়েল, অ্যান্ড কিলিয়ান ইজ ফাইন। মানে কিলিয়ান এমবাপ্পের যে ওই অ্যাঙ্কেল ইঞ্জুরির সমস্যা ছিল, তিনি প্রথম দিন আলাদা ট্রেন করলেন, এরপরে পরে দলের সাথে ট্রেন করলেন। কিলিয়ান এমবাপ্পে ইজ ফিট, এটা নিয়ে কোনো সমস্যা সে নেই। খেলবেই, আসলে সে খেলবেই, সে 50% এমবাপ্পে ফিট ছাড়া থাকলেও হয় না। খেলবে। কিলিয়ান এমবাপ্পে ইজ আ ম্যান পজেসড। ও যখনই বিশ্বকাপে আসে সে অন্য লেভেলের যায়, এবং ও যখনই বিশ্বকাপে খেলবে, সে ফিট থাকলো কি থাকলো না, আসলে এই ধরনের ডিসকাশনটা সেকেন্ডারি হয়ে যায়, বিকজ আমরা জানি অ্যাট দি এন্ড অফ দ্য ডে সে খেলবেই, সে যেভাবেই হোক না কেন সে খেলবেই। এই কিলিয়ান এমবাপ্পেদের কথা বলতে বলতে একজনের কথা আমরা হয়তো মাঝে মধ্যে কম বলি, বা 5টা অ্যাসিস্ট নেওয়া মিকেল ওলিজে। এই সব থেকে বেশি বিশ্বকাপে মানে থ্রু বল অ্যাটেম্প করেছেন একজন ভদ্রলোক, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম, অনেকেই ধরেন, ম্যাক্সিমাম মানুষ ধরেন লিওনেল মেসি। সেকেন্ড পার্সনটা হচ্ছেন মিকেল ওলিজে, কিন্তু সব থেকে বেশি কমপ্লিট করেছেন থ্রু বল আবার মিকেল ওলিজে। 5টা অ্যাসিস্ট আছে। তিনি যেভাবে যে কনফিডেন্সের সঙ্গে ওইখানটাতে নিজেকে মানিয়ে নিয়েছেন, যে ফ্লুইডিটি কাজ করে, ওলিজে কখনো ডান দিকে কখনো মাঝখানে, ওলিজে দেমবেলে, মানে আপনি এমবাপ্পেকে আটকালেন, বাকিদের কিভাবে আটকাবে? মানে লাপোর্ত আর কুবার্সি কি এত বড় অ্যাটাকিং থ্রেটের মুখোমুখি হয়েছে এই বিশ্বকাপে সোফার? সেভাবে কিন্তু বলা যায় না, বিকজ আমরা গত ম্যাচে যে দেখলাম এগেনস্ট বেলজিয়ামের এগেনস্টে তারা যে গোলটা খেয়েছে, খুবই ওয়েল সিনক্রোনাইজড অ্যাটাকের এগেনস্টে খেয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা ইন্ডিভিজুয়ালি যদি দেখি, আপনি কেটেলের সাথে কিন্তু এমবাপ্পের কম্পেয়ার করতে পারেন না। আপনি ওই দিক দিয়ে লিয়ান্দ্র ট্রসার যত ফর্মেই থাকুক না কেন, আপনি ইন্ডিভিজুয়াল ওই কোয়ালিটির দিক থেকে আপনি কিন্তু মাইকেল ওলিসে বা দেমবেলের সঙ্গে তার কিন্তু কম্পেয়ার করতে পারেন না। সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা অনেক ভালোভাবে কিন্তু বলতে হবে যে এই কুবার্সি অ্যান্ড এমেরিক লাপোর্তে ইজ গেটিং আ হিউজ থ্রেট ইন দ্যাট ফোর। বাট এক্ষেত্রে তাদের একজন এক্স ফ্যাক্টর কিন্তু রয়েছে। আসলে এক্স ফ্যাক্টর এটা আসলে ঠিক বলাটা ঠিক না, বিকজ যে খেলোয়াড় ব্যালন দর জিতেছেন একটা মিডফিল্ডার হয়ে, তাকে এক্স ফ্যাক্টর কতটুকু আর কি বলা যায় আমি ঠিক জানি না। অ্যান্ড দ্যাট ইজ রদ্রি ধরেন এই এসিএল ইনজুরির পরে অত ভালো ফর্মে কিন্তু ছিলেন না। আমরা কিন্তু এক্সপেক্ট করছিলাম যে প্রবাবলি হি ইজ ফেডিং অ্যাওয়ে, আস্তে আস্তে উনি কিন্তু সরে যাচ্ছেন বা চলে যাচ্ছেন। ম্যানচেস্টার সিটির সঙ্গেও তার যে মানে কন্ট্রাক্ট যে আপনার হবে, এটাও কিন্তু আমরা জানতাম না। বাট এই বিশ্বকাপে কিন্তু রদ্রি দেখিয়ে দিলেন দ্যাট ক্লাস ইজ পার্মানেন্ট। আসলে সেটা অন দ্য বল সিচুয়েশনে তো নতুন করে কিছু বলার নেই, স্পেনের যেহেতু তিনি মিডফিল্ডার। অফ দ্য বল সিচুয়েশনে তিনি মিডফিল্ডের ওই সকল জোনগুলোতে ওই পাউ কুবার্সি এবং এমেরিক লাপোর্তের সামনে যেভাবে এরিয়াল গুলো জিতছেন, দ্যাট ইজ ইনসেইন লেভেল। একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের জন্য এই ধরনের ডুয়েলস গুলা আপনি যত বেশি জিতবেন, আপনার পেছনে যারা সেন্টার ব্যাক আছে তাদেরও কিন্তু কনফিডেন্সটা অনেক বেশি কিন্তু বেড়ে যায়। এবং আমাদের এই রদ্রি এই মিডফিল্ডারটা এই জিনিসটা ইনশিওর করছেন যে আমি এত দুর্দান্তভাবে ডুয়েলসগুলো জিতবো যাতে আমার পেছনে যে সকল ডিফেন্ডাররা রয়েছেন তারা যেন একটু সাহস পান। এক্স্যাক্টলি। স্পেনের কোচ লুই দে লা ফুয়েন্তে অনেক কথাই বলছেন। লামিন ইয়ামালও প্রেস কনফারেন্সে এসেছিলেন, কিন্তু লুই দে লা ফুয়েন্তে বলছেন যে স্পেন তাদের যে ঘরের কাজটা, হোমওয়ার্কটা ঠিকঠাক করেছে। মানে উই হ্যাভ স্টাডিড ফ্রান্স ভেরি কেয়ারফুলি, দেয়ার ফুটবলিং কোয়ালিটি ইজ এক্সেপশনাল, বাট সো ইজ আওয়ার্স। নিজেদের কথাও বলছেন, দ্য অবজেক্টিভ ইজ টু প্রিভেন্ট দোজ প্লেয়ার্স ফ্রম রানিং ফ্রিলি, স্টপ দেম ফ্রম
কানেক্টিং উইথ ইচ আদার, মানে Exactly. ওই নিজেদের সঙ্গে কানেকশনটা গড়ে একটা তুলতে দেবেন না। খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু লুই দে লা ফুয়েন্তে এই কথার মধ্যে কিন্তু বলছেন, দ্যাট ইজ কানেক্টিং, দ্য কানেকশন। আপনি দেখেন ফ্রান্সের আক্রমণ ভাগ অসাধারণ, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, অবশ্যই। কিন্তু এই আক্রমণ ভাগের সঙ্গে যে মিডফিল্ডের যে কানেকশনটা, এই সাপ্লাইটা যদি আপনি অফ করে দেন কোনোভাবে, তাহলে কিন্তু আক্রমণের চারজনই কিন্তু একদম হয়ে যাচ্ছেন, অফ হয়ে যাচ্ছেন। আমার মনে হয় সেই জিনিসটাই স্পেন মানে অনেক ভালো মতো করতে চাইবে। স্পেশালি আমার কাছে যে জিনিসটা মনে হয়, একটু আগে আমরা স্পেনের ডিফেন্ডারদেরকে নিয়ে যে জিনিসটা বলছিলাম, যে স্পেনের ডিফেন্ডাররা খুব সম্ভবত এখনও ওই ওয়ার্ল্ড ক্লাস লেভেলের অ্যাটাক ফেস কিন্তু করে নাই। সেম ক্যান বি সেড ফর ফ্রান্সেস মিডফিল্ড। আদ্রিয়া রাবিও এবং সাইডে উনি কি মানুকোনো থাকবেন না সোয়ামেনি থাকবেন আমরা কেউ জানি না, যেই থাকুক না কেন আমার সোয়ামেনি কাছে injury থেকে ফিরেছেন, of course আমরা start এক্সপেক্ট করবেন করছি আশা যে করছি। তিনি থাকবেন। সো সোয়ামেনি এবং রাবিও, আমার কাছে মনে হয় না ফ্রান্সের মিডফিল্ড কিন্তু এখনো পর্যন্ত ওই রকম টপ ক্লাস মিডফিল্ডকে ফেস করেছে। ফার্স্ট থেকে যদি আমরা দেখি, ফার্স্ট ম্যাচে সেনেগাল ছিল, তারপরে ইরাক ছিল, নরওয়ে ছিল, প্যারাগুয়ে ছিল, অ্যান্ড ছিল মরক্কো। ওই দিক থেকে কিন্তু বিবেচনা করলে মরক্কোরই কিন্তু মিডফিল্ডটা ওই বিশ্বমানের কিন্তু ছিল। ওটা বাদ দিলে কারোর মিডফিল্ডে কিন্তু আমার মনে হয় না ফ্রান্সের এই দুজন সেন্ট্রাল মিডফিল্ডারকে সেভাবে প্রেস করতে সক্ষম হয়েছে। অ্যান্ড আমার কাছে যেটা মনে হয়, ফ্রান্সের এই দুজন সেন্ট্রাল মিডফিল্ডার অ্যান্ড ফ্রান্সেস ফুল ব্যাকস, এই দুজনকে যদি ঠিকমতো প্রেস করা যায়, 1 ভার্সেস 1 সিচুয়েশনে যদি তাদেরকে বিট করা যায় এবং আইসোলেটেড করা যায়, দেন লামিন ইয়ামাল ক্যান হ্যাভ আ জেনারেশনাল ম্যাচ টুনাইট। ফ্রান্সের প্রবাবল 11গুলো আমরা 11টা আমরা দেখছি, ওই দুয়েকে স্টার্ট করানোর কথা শোনা যাচ্ছে, কারণ ওই যে ওদিক থেকে The combination ওই between যে them. ওই দিনিয়াকে একটু ডিফেন্সিভ সাপোর্টটা দেওয়ার জন্য, যেহেতু ওখানে লামিন ইয়ামাল অপারেট করবেন, থাকবেন। উইচ উইল বি ভেরি টাফ ফর দিনি আই থিঙ্ক। মানে লামিন ইয়ামাল তো একা খেলবেন না, ওনার সঙ্গে তো অন্যান্য মিডফিল্ডাররাও থাকবেন, প্লাস পেদ্রো পুরোর অ্যাটাকিং প্রাইস বেশ ভালো। মানে ওই ফ্ল্যাঙ্কটা আমার মনে হচ্ছে যে ফ্রান্সের জন্য খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এটা আমরা গত ম্যাচেও কিন্তু দেখেছিলাম, স্পেন ভার্সেস বেলজিয়াম যে ম্যাচটা ছিল, লামিন ইয়ামালের ওই ফ্ল্যাঙ্কে কিন্তু জেরেমি ডোকুও কিন্তু ছিলেন। সো আমরা কিন্তু দেখছিলাম বারবার ওই জায়গাতেই সকল অ্যাকশনটা কিন্তু হচ্ছিল। So আজকেও সেম জিনিসটাই হবে। স্পেশালি আজকে দেয়ার ইজ মোটামুটি আমরা বলতে পারি 90% আমরা শিওর যে আজকে ফাবিয়ান রুইস খুব সম্ভবত খেলছেন না। যখন রুইস খেলেন না, মানে ধারণা করছি পেদ্রি স্টার্ট করবে, ধারণা করছি আর পেদ্রি স্টার্ট করবে। পেদ্রি যখন বাকি দুজনের সঙ্গে খেলেন, তখন ওই তিনজনেরই কিন্তু রাইট ফুটেড সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যান্ড ফাবিয়ান যখন খেলেন তখন কিন্তু একটু মানে লেফটেড তিনি, এবং ওই কারণে কিন্তু ওদের মিডফিল্ডটা একটু কিন্তু ব্যালেন্সড হয়। সো পেদ্রি যখন খেলেন তখন ওই কি বলবো, লামিন ইয়ামালের ওই যে সাইডটা আছে সেদিক থেকে কিন্তু আক্রমণটা অনেক বেশি হয়। সো আজকেও আমরা কিন্তু ওরকম এক্সপেক্ট করব যে ওই দিকটা থেকে অনেক বেশি অ্যাটাকিং হবে, স্পেশালি ইফ পেদ্রো স্টার্টস। যেই দুই দলের আইডেন্টিটি আমরা অনেক কথা বলছি, একটা জায়গায় একটু আলাদা করে বলতেই হয়। যখন দুই দলের সেন্টার ফরওয়ার্ড ওয়ারজাবাল পুরো বিশ্বকাপে ভালোই খেলছেন, ওয়ারজাবালের কাছ থেকে গোল এসছে, ইয়ামালের কাছ থেকে গোল কম এসছে, মানে একটাই এসছে। গোল করার কি একটা সমস্যা তৈরি হতে পারে স্পেনে এই ম্যাচ? এটা বলা যেতে পারে, স্পেশালি কনসিডারিং দ্য সেন্টার ব্যাকস দ্যাট ফ্রান্স হ্যাভ। মানে যদি নিকো উইলিয়াম স্টার্ট করেন তাহলে হয়তো সেখানে একটু সমস্যাটা একটু সমাধান হতে পারে। তবে নিকো উইলিয়ামস কি ম্যাচ স্টার্ট করার জন্য ফিট কি না সেটাও কিন্তু আমাদেরকে দেখতে হবে। যদি ফিট থাকেন ফ্যান্টাস্টিক, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। ইয়ামালের উপরেও কিন্তু অত বেশি চাপ সেক্ষেত্রে কিন্তু পড়ছেন না, কিন্তু উনি যদি না স্টার্ট করেন সেক্ষেত্রে অফকোর্স ফ্রান্সের অ্যাটাকিং নিয়ে তো নতুন করে কোনো কিছু তো আর বলার নেই। বাট ওয়ারজাবাল আমার কাছে যে জিনিসটা মনে হয়, ফ্রান্সের দুজন সেন্টার ব্যাক নিয়ে আমাদের একটু বলতে হবে, দ্যাট ইজ সালিবা অ্যান্ড উপামেকানো। এই দুজনকে আপনি কিন্তু প্রেস করতে পারবেন না। আপনার কাছে যদি মনে হয় যে না, এই দুই সেন্টার ব্যাককে প্রেস করে বল সেভাবে আদায় করে গোল করে দিয়ে আসা সম্ভব, সেটা সম্ভব না। সো আমার কাছে মনে হয় দুইজন অনেক ভালো প্রেস রেজিস্ট্যান্ট ডিফেন্ডার, মানে তাদের কাছ থেকে বল আপনি কিন্তু সেভাবে আর নিতে পারবেন না। সো ওয়ারজাবাল হ্যাজ আ মানে হিউজ টাস্ক ইন হিজ হ্যান্ডস। সেক্ষেত্রে যদি উনি ঠিকঠাক মতো করতে পেরে ডান দিক থেকে যদি ইয়ামালকে রিলিজ করতে পারেন, দ্যাট ক্যান বি আ ফ্যান্টাস্টিক থিং। বাট সেটা করার সম্ভাবনা খুব কম, স্পেশালি মানে উইলিয়াম সালিবা যেরকম একটা ফর্মে আছেন।
দারুণ একটা ম্যাচ আমরা এক্সপেক্ট করতেই পারি, একটা ব্লকবাস্টার সেমিফাইনাল আর ফাইনাল বিফোর দ্য ফাইনাল। আমরা আপনার কাছ থেকে প্রেডিকশন নিয়ে শেষ করতে চাই। আমি প্রেডিকশনের দিক থেকে রিফাত ভাইয়ের সঙ্গেই থাকবো। উনি যেরকম এক্সপেক্ট করছিলেন যে ইয়ামাল ভার্সেস এমবাপ্পে ম্যাচটা আসলে 90 মিনিটে কন্টেইন করা সম্ভব না। Okay. সো আমি এক্সপেক্ট করছি যে না, এই ম্যাচটা 90 মিনিটসে আমরা চাই না যে কন্টেইনড হোক, আমরা 120 মিনিট দেখি, 120 মিনিটে 2-2 একটা স্কোর লাইন থাকুক, তারপরে ইট শুড গো ফর দ্য পেনাল্টি শুট আউট অ্যান্ড Shootout? লেটস সি। ইয়েস, এক্স্যাক্টলি। তো কে জিতবে শুট আউটে গেলে? শুট আউট আমার কাছে যেটা মনে হয়, ফ্রান্স যেহেতু গত 9-10 বছর ধরে রেগুলারলি এই স্টেজে এসে এসে অভ্যস্ত, ফাইনালস, দ্য চ্যাম্পিয়নশিপস এন্ড এভরিথিং, ফ্রান্স হ্যাজ দি এজ। ফ্রান্স হ্যাজ দি এজ। যদি শুট আউটে যায়, আর যদি না যায় দেন স্পেন। আপনারাও জানাতে পারেন আপনাদের প্রেডিকশন, ফ্রান্স এবং স্পেনের এই ব্লকবাস্টার সেমিফাইনাল কে জিতবে আর কে খেলবে ওই যে নিউ জার্সি মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল, বিশ্বকাপের ফাইনাল। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রবি প্রেজেন্স দ্য গেম প্ল্যান এখানেই শেষ করছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.